সমাস সমাস নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। সমাস এমন একটি টপিকস বাংলা ব্যাকরণে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস থেকে 1 মার্কস কমন থাকেই। সেটা মাধ্যমিক পরীক্ষা হতে পারে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, বিভিন্ন জব এক্সাম হতে পারে, আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতে পারে। সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিকস এই সমাস। সমাস নিয়ে আমাদের কয়েকটা ক্লাস হবে, পার্ট বাই পার্ট সমাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে দ্বন্দ্ব সমাস। সমাসের যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলোর ভিতরে এই দ্বন্দ্ব সমাসটা সব থেকে সহজ একটি বিষয়, এবং দ্বন্দ্ব সমাসেরও ক্লাসিফিকেশন আছে। তো সেগুলো নিয়েও আমাদের আজকে আলোচনা হবে। দ্বন্দ্ব সমাসের আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বন্ধন সমাসও বলা হয়ে থাকে। তো দ্বন্দ্ব সমাসটা নিয়ে আমরা যদি আলোচনা করি, সর্বপ্রথম আমরা যখন সমাস পড়ি আমরা জানি যে সমাসের পূর্বপদ হয় এবং পরপদ হয়, এবং প্রত্যেকটা সমাসের প্রধান পদ থাকে। কোন পদ প্রধান? যেমন দ্বন্দ্ব সমাসের আমরা জানি যে উভয় পদ প্রধান, মানে উভয় পদকেই প্রধান হিসাবে ধরা হয় এবং উভয় পদেরই প্রাধান্য থাকে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে। যেমন দ্বন্দ্ব সমাসকে কি সমাস বলা হয়? বন্ধন সমাস বলা হয়ে থাকে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝাতে আমরা যখন ব্যাস বাক্য করব, তখন 3টি অব্যয় মূলত ব্যবহৃত হবে। সেটা হচ্ছে এবং, ও, আর। এই 3টার ভিতর যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তার ভিতরে আমরা ওটা ব্যবহার করার চেষ্টা করব। তো দ্বন্দ্ব সমাস প্রধানত সকল পদকেই বোঝাবে। দ্বন্দ্ব সমাসে যে কয়টি পদ আছে, প্রত্যেকটা পদই হচ্ছে প্রধান থাকবে আর কি, মানে উভয় পদই প্রধান এক কথায়। তো আমরা দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদ গুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে। তো ফার্স্ট অফ অল আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, যে বারবার বলতেছি যে উভয় পদ প্রধান হবে, আমি যদি একটা উদাহরণ লিখি যে দিন রাত, আমি লিখলাম দিন রাত। তো এইটা আমার পরীক্ষার হলে দেওয়া আছে, দিন রাত কোন সমাস? তো সেই ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, এইখানে দিন এবং রাত দুইটা বিষয়কে কিন্তু প্রধান বোঝাচ্ছে, মানে দুইটারই প্রাধান্য আছে। তাহলে এটার ব্যাস বাক্য কি করব? দিন ও রাত, ওটা আমরা ব্যবহার করলাম। তাহলে দিন রাত বোঝা যাচ্ছে দুইটা পদই প্রাধান্য পাচ্ছে এবং দুইটা পদেরই প্রাধান্য সমান। এই কারণে দিন রাত কি হয়েছে? দ্বন্দ্ব সমাস হয়েছে। সাধারণত এটা দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ গুলোই আমরা চলে যাব। প্রথমত, দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ হতে পারে। তো আমাদের ক্লাসিফিকেশন আকারেও দ্বন্দ্ব সমাস আসতে পারে, বা এমনও থাকতে পারে নিচের কোনটি কোন সমাস। যেমন এটাই দেওয়া থাকতে পারে দিন রাত কোন সমাস, তাহলে এটা আমি সাধারণভাবেই দ্বন্দ্ব সমাস দিব পরীক্ষায়। তো প্রথমত আমরা দেখি মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বটা কি? মিলন বোঝাবে, এক কথায় একে অন্যের পরিপূরক যেটা বলে, একটা অন্যের পরিপূরক বোঝালে কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হয়। যেমন কাগজ কলম একে অন্যের কিন্তু পরিপূরক। মাসি পিসি, মাসি পিসি নামে একটা গল্প আছে উচ্চ মাধ্যমিকে। চা বিস্কুট, তাহলে একটা অন্যের পরিপূরক বোঝালে কিন্তু সেটা কি হবে? মিলনার্থক দ্বন্দ্ব হবে, মানে এক কথায় মিলন বোঝায়। তো 2 নম্বরে আছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেখানে আছে বিপরীতার্থক কি, একটু বলে নিই এই বিষয়টা। বিপরীতার্থক দ্বন্দ্বটা হচ্ছে সকল বিপরীত শব্দটাই কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব। এখানে যেমন আছে আয় ব্যয়, তাহলে কি হবে? আয় ব্যয় একটা অন্যের কিন্তু বিপরীত। তারপরে আকাশ পাতাল, একটা অন্যের কিন্তু বিপরীত। একটা বিষয় মাথায় রাখবেন যে সকল বিপরীত শব্দই কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব। আরেকটা আছে বিরোধার্থক দ্বন্দ্ব। 3 নম্বর আছে কি? বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্বটা হচ্ছে যে বিরোধ বোঝাবে, একটা বিরোধ সম্পর্ক তাদের মধ্যে। যেমন আমরা অনেক সময় কিন্তু কারোর সাথে গ্যাঞ্জাম বা কোনো কিছু হলে বলে থাকি যে তোর সাথে আমার দা কুমড়ার সম্পর্ক। তারপরে সাপে নেউলে আমরা বলে থাকি, এই যে যেমন আছে সাপে নেউলে, তো এটার ব্যাস বাক্য আমরা কি বলবো? সাপ ও নেউল। প্রত্যেকটা বিষয়ের ব্যাস বাক্য কিন্তু একই হবে। আমি ফার্স্টেই বলেছি 3টা অব্যয় ব্যবহার করা যেতে পারে এখানে ব্যাস বাক্যের ক্ষেত্রে, এবং, ও, আর। এই 3টা ব্যবহার করা যায়, 3টার মধ্যে একটা। তো আমরা ওটা সাধারণত ব্যবহার করব। যেমন কাগজ কলম, এটার যদি ব্যাস বাক্য করি কাগজ ও কলম। মাসি পিসি, মাসি ও পিসি। চা বিস্কুট, চা ও বিস্কুট। আয় ব্যয়, আয় ও ব্যয়। আকাশ পাতাল, আকাশ ও পাতাল। সাপ নেউল, সাপ ও নেউল।
দা কুমড়া, তার সাথে আমার দা কুমড়ার সম্পর্ক, মানে একটা বিশাল বিরোধ, মানে দা ও কুমড়া। তারপরে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্বটা আরো ইজি বিষয়। যত সমার্থক শব্দ আছে প্রত্যেকটা সমার্থক শব্দই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ঘর বাড়ি, তাহলে ঘর ও বাড়ি, রাজা বাদশাহ, রাজা ও বাদশাহ। তারপরে কি আছে, প্রায় সমর্থক দ্বন্দ্ব। এটা একটু বিষয় বুঝতে হবে, কারণ এইটা সাধারণত পরীক্ষার হলে কনফিউজড হওয়ার একটা সম্ভাবনা থাকে যে কোনটা প্রায় সমর্থক আর কোনটা সমার্থক। তো প্রায় সমর্থকের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে তো আমরা পড়ে আসলাম সমার্থক শব্দ হবে, আর প্রায় সমার্থকটা হচ্ছে আমরা ওই ফার্স্টে বললাম যে পূর্বপদ থাকবে একটা, পরপদ থাকবে। এখানে হচ্ছে পূর্বপদ কলম, পরপদ হচ্ছে টলম। এখন পূর্বপদের আদলে পরপদটা সৃষ্টি হবে, কিন্তু এই পরপদের কোনো নির্দিষ্টতা থাকবে না, মানে পরপদের কোনো মূল্য নাই। যেমন আমি যদি বলি কলম টলম, আচ্ছা টলম বলতে কি কিছু আছে? নাই। কিন্তু আমি বললাম কাপড় চোপড়, চোপড় বলতে কিছু আছে। আমি বললাম থালা মালা, মালা বলতে কিছু আছে। মালা কারো নাম হতে পারে বা ফুলের মালা হতে পারে, কিন্তু মালা বলতে কিন্তু কিছু নাই। তাহলে এটা কখনো যেন এক না হয়ে যায়, কারণ পরের যে পদটা থাকছে, পরের পদটা কিন্তু কোনো নির্দিষ্টতা নাই, কোনো মানে কোনো মূল্য নাই। এক কথায় কলম বলতে কিছু নাই, চোপড় বলতে কিছু নাই, থালা মালা, মালা বলতে কিছু নাই। ঠিক আছে, তাহলে এটা যদি ব্যাস বাক্য করি কি আসবে? কলম ও টলম, কাপড় ও চোপড়। তারপরে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটা, এটা কয়েকটা পদ একশেষ দ্বন্দ্ব, এই যে আমরা, সে, তুমি ও আমরা। ঠিক আছে, একশেষ দ্বন্দ্ব। আর এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলা পদ থাকবে। বহুপদী দ্বন্দ্বে কি থাকবে? অনেকগুলা পদ থাকবে, সেটা হচ্ছে দুইয়ের অধিক পদ থাকবে, এই জন্যই বলা হয়েছে বহুপদী দ্বন্দ্ব। তো এই বহুপদী দ্বন্দ্বটা যখন আমরা ব্যাস বাক্য করব, কিভাবে সমাধান করব? যেমন এখানে আছে নাচ গান ও বাজনা, তাহলে এটা যখন আমি ব্যাস বাক্য করব, নাচ গান ও বাজনা, যখন আমি ব্যাস বাক্য করব এটা এইভাবে লিখবো, নাচ গান ও বাজনা। মানে বহুপদী দ্বন্দ্ব সমাস যখন ব্যাস বাক্য করবেন, তখন একটা বিষয় মনে রাখবেন, প্রথম যে দুইটা পদ থাকবে, এই দুইটা পদের মাঝখানে কমা থাকবে, এবং পরের যে লাস্ট পদ থাকবে তার আগে কিন্তু ও ব্যবহার করতে হবে, কারণ এই যে বলে দিয়েছি যে তিনটি অব্যয় ব্যবহৃত হবে, এবং ও আর। ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। অলুক দ্বন্দ্ব। অলুক সমাস থেকে প্রত্যেকবারই কোশ্চিন এসে থাকে বিভিন্ন জায়গায়, যেমন অলুক বহুব্রী আছে, অলুক তৎপুরুষ সমাস আছে, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। তো অলুক অর্থ অলোপ, এই অলুক দ্বন্দ্বকে কিন্তু অলোপ দ্বন্দ্ব সমাসও বলা হয়ে থাকে। অলোপ অর্থ কি? অলোপ অর্থ কোনো কিছু লোপ পাবে না, কোনো কিছু কি পাবে না? লোপ পাবে না। যেমন এখানে আছে দুধে ভাতে, মানে যেইটা বিভক্তি থাকবে ওই বিভক্তিটা ব্যাস বাক্যের সময়ও থাকবে বিভক্তি, মানে বিভক্তির কোনো চেঞ্জ হবে না। অলোপ অর্থ অলোপ। তাহলে এই যে দুধে ভাতে আছে, দুধে ও ভাতে, দুধে ও ভাতে, এরকম আমি বললাম দেশে বিদেশে, দেশে ও বিদেশে, কোনো চেঞ্জ হবে না। এবং এই অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, অনেক সময় এটা আপনারা ভুল করে থাকেন পরীক্ষার হলে, ছেলে মেয়ে একটা শব্দ আছে, কিন্তু কি আছে? ছেলে মেয়ে। এই যে এখানেও কিন্তু বিভক্তি আছে, বিভক্তি মানে সপ্তমী বিভক্তি আছে, ভুল করেও কিন্তু এটা কখনো এই অলুক দ্বন্দ্ব হবে না, কারণ ছেলে মেয়ে কিন্তু নতুন ভাবে বিভক্তি যুক্ত হয়নি, এখানে নতুন ভাবে কোনো বিভক্তি যুক্ত হয়নি ছেলে মেয়েতে, তাই এটা অলুক দ্বন্দ্ব সমাস হবে না। এটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। এটা অনেক সময় এক্সামিনার কনফিউজ করার জন্য পরীক্ষার হলে অপশনে দিতে পারে, কিন্তু ছেলে মেয়ে কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস হবে না। এরপরে আসি সংখ্যাবাচক দ্বন্দ্ব। এটা খুবই ইজি একটা বিষয়, এই যে 9 6 19 20 25 30, তাহলে এগুলার ব্যাস বাক্য কি হবে? 9 ও 6, 19 20 25 30। তারপরে বিশেষ্য প্লাস বিশেষণে আরো কিছু ভাবে হতে পারে, তার মধ্যে বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষ্য, যেমন আছে আইন আদালত, দুইটাই কিন্তু বিশেষ্য পদ। তাহলে আইন ও আদালত। আমি বললাম শাক সবজি, শাক ও সবজি। তারপরে আসি সর্বনাম, সর্বনামে কিন্তু অনেক সময় এই দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, যেমন আছে যা তা, যে সে, আমি বললাম যেমন তেমন, যথা তথা, এগুলা কিন্তু আবার সাপেক্ষ সর্বনামও বলা হয়ে থাকে, যে যথা তথা, যেমন তেমন, যে সে। তো এই সর্বনাম প্লাস সর্বনামে কিন্তু
এই বিশেষ দ্বন্দ্ব সমাস বা বন্ধন সমাস হয়ে থাকে। ক্রিয়া প্লাস ক্রিয়াতে কিন্তু হয়ে থাকে অনেক সময় দ্বন্দ্ব সমাস। যেমন আমি বললাম যাওয়া আসা, আমি বলতেছি তুমি যাও এবং আসো, বা যাও ও আসো, মানে যাওয়াটাও কিন্তু ক্রিয়া, আসাটাও কিন্তু ক্রিয়া। তাহলে যাওয়া ও আসা এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা শোনা, দেখা ও শোনা, কোনো কিছু দেখতেছি এবং কোনো কিছু শুনতেছি। যেটা লাস্ট আছে বিশেষণ প্লাস বিশেষণে কিন্তু দ্বন্দ্ব সমাস বা বন্ধন সমাস হয়ে থাকে। যেমন কাঁচা পাকা, কাঁচা ও পাকা। তারপরে আসল নকল, দুইটাই কিন্তু হচ্ছে বিশেষণ, আসল ও নকল। আরো কিছু ক্লাসিফিকেশন হয়, যেমন অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হয়। যেমন আমি বললাম হাত পা, নাক কান, যেমন আমরা বলি না নাক কান গলা, মানে নাক কান তারপরে হাত পা, এগুলা কিন্তু অঙ্গবাচক হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে বিশেষ করে এখানে পরীক্ষার হলে আসার মতো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেখা গিয়েছে বিভিন্ন বোর্ডে এই যে প্রথম এই 8টা অনেক ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে প্রশ্ন আসে বিগত বছরগুলো দেখা গেছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এইগুলোর ভিতর থেকে বেশি আসে দ্বন্দ্ব সমাসটা আসলে। যেমন বিরোধার্থক দ্বন্দ্ব, তারপরে একশেষ সমার্থক দ্বন্দ্ব, তারপরে এই উপরের 4টা মোস্ট ইম্পর্টেন্ট। দেখা গিয়েছে বিগত বছরে বিভিন্ন বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এখান থেকে অনেক প্রশ্ন আসে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই 4টা থেকে বেশি প্রশ্ন আসে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই 4টা থেকে বেশি আসার সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে আমরা তৎপুরুষ সমাস নিয়ে, কর্মধারয় সমাস নিয়ে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। প্রত্যেকটা ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আলোচনা হবে সমাসের। ধন্যবাদ সবাইকে।